আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আশিক। আজকে আছি আপনাদের সাথে প্রিজমের প্রজেক্ট এস এর পক্ষ থেকে ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাসে। আজকে আমাদের টপিক কমপ্লিটিভ সেন্টেন্স পার্ট 1। কমপ্লিটিভ সেন্টেন্স আপনারা জানেন, এটা একটা সেন্টেন্স দেয়া থাকে, ওটার লাস্টে আপনাদের মিনিংফুল একটা সেন্টেন্স বসাইতে হয়। কিভাবে? টেন্স অনুযায়ী এবং সেটা যেন গ্রামাটিক্যালি ঠিক হয়। এটার কোনো একদম যে একটাই অ্যান্সার হয় তা না। এটা অনেকগুলো অ্যান্সার হইতে পারে, কিন্তু সেটা যদি গ্রামাটিক্যালি ঠিক থাকে এবং টেন্স অনুযায়ী ঠিক থাকে, তাহলে স্যার আপনাকে মার্ক দিতে বাধ্য। তো এটার অনেকগুলো রুলস আছে। আজকে আমি আপনাদের 10টা রুলস পড়াবো, বেসিক একদম 10টা রুলস যেগুলো একদমই লাগে কমপ্লিটিভ সেন্টেন্সের জন্য। এগুলো বেসিকগুলো যেহেতু সহজ, এজন্য এগুলো মনোযোগ দিয়ে বুঝবেন এবং মাথার মধ্যে ঢুকায় নেবেন, যাতে আপনারা ইজিলি ভাবে যেকোনো জায়গায় এটা অ্যান্সার করে আসতে পারে। তো দেখি, প্রথম রুলসটা হলো ইট ইজ টাইম। এটা কিন্তু শুধু ইট ইজ হাই টাইম, ওটার একই রুলস, কিন্তু ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, এগুলোর সামনে কি আছে সেটা দেখে অনেক সময় অ্যান্সার করতে হয়। যেরকম এখানে শুধু ইট ইজ টাইম, ইট ইজ টাইমের পর যদি এই যে ফর মানে কোনো নাউন না থাকে, অনেক সময় থাকে, আপনারা যে রুলসটা পড়ে আসছে, এটা টপারদের জন্য বলতেছি, টপাররা বুঝতে পারবে, যে ইট ইজ টাইম উই, ওটার পরে আপনারা যে রুলসটা ভাবতেছেন যে পাস্ট টেন্সের, ওটা আলাদা হিসাব, ওটা পরে পড়াবো। ওটার পরে যদি এই যে নাউন থাকে, তখন আপনাদের ওই রুলসটা হয়। কিন্তু আমি প্রথমে দেখাচ্ছি যদি নাউন না থাকে, নাউনটা যদি না থাকে তখন কি হয়। যেরকম নাউনের বদলে এখানে ফর আছে বা অন্য কোনো কিছু, যদি নাউন না থাকে অন্য কিছু থাকে, ইট ইজ টাইম এর পর যদি এইসব ফর থাকে, তখন সেটা এই প্রেজেন্ট ফর্মে হয়, মানে প্রেজেন্ট টেন্সে করতে হয়। তখন পাস্ট টেন্স হয়ে যান, পাস্ট টেন্সের টাইম পরেরটাই বুঝাইতেছি। তো ইট ইজ টাইমের পর, ইট ইজ টাইম এর পরে যদি ফর থাকে বা পার্সোনাল অবজেক্ট থাকে, তো এইসবের সময় যে টু প্লাস ভার্ব দিয়ে সেটা প্রেজেন্ট টেন্সে করতে হয়, ওখানে পাস্ট টেন্স দেওয়া যাবে না। যেরকম ইট ইজ টাইম ফর আস টু অ্যাটাক দ্য এনিমি, এটা কি? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট। ইট ইজ টাইম ফর দেম টু স্টার্ট, মানে যখন ইট ইজ টাইমের পর ফর থাকে, তখন টু দিয়ে বেশিরভাগ, যেরকম ইট ইজ টাইম ফর আস টু ডু দ্য ওয়ার্ক, একদম সিম্পল যেটা, ইট ইজ টাইম ফর আস, বা এই যে টাইমের ফরের পরে নাউন বা প্রোনাউন থাকে, নাউন বা প্রোনাউন, এটা হলো ফরের পর থাকে। কিন্তু আর ওটায় একদম প্রেজেন্ট টেন্সে, যেরকম এটা দেন ফর আস টু অ্যাটাক দি এনিমি, একদম প্রেজেন্ট টেন্সে এটা টু দ্য স্টার্ট। তো এইভাবে আন্ডারলাইন দেয়া থাকবে ইট ইজ টাইম, এই যে এরকম, এরকম যে ইট ইজ টাইম দিয়ে ওখানে ইট ইজ টাইম ফর লেখা থাকবে, এখানে আন্ডারলাইনে আপনাদের ওই প্রেজেন্ট টেন্স দিয়ে যে কোনো বাক্য অ্যান্সার হিসেবে বসাই দেবে। এখানে এই জিনিসটার আরো একটা অ্যান্সার হইতে পারে, সে অ্যান্সারটা আমি বলে দিই, যে ইট ইজ টাইম ফর মি টু ডু দ্য ওয়ার্ক। এখানে এই অ্যান্সারটাও কারেক্ট, কারণ এখানে একটা প্রোনাউন, ফরের পর একটা প্রোনাউন দিছি এবং টু দিয়ে ভার্ব প্রেজেন্ট ফর্ম দিয়ে প্রেজেন্ট টেন্সে একটা বাক্য লিখে দিছি। এরকম যে কোনো বাক্য, সেটা যদি গ্রামাটিক্যালি প্রেজেন্ট টেন্সে বা অন্য কোনোভাবে তুমি লিখতে পারো, কিন্তু টেন্সটা ঠিক রেখে, তাহলে তোমাকে মার্ক দিয়ে দেবে। এটাই। তাহলে এবার আসি আমরা দ্বিতীয় ইম্পর্টেন্ট রুলসে, যেটার জন্য সবাই অপেক্ষা করেছিল। এই যে ইট ইজ টাইম বা এই যে ইট ইজ হাই টাইম, একই জিনিস। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, তোমরা দেখলে ভাববো যে এটা আলাদা নিয়ম, না, এটা একই নিয়ম। তো ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পর যদি সাবজেক্ট মানে নাউন প্রোনাউন এগুলো থাকে, যেরকম ইট ইজ টাইম উই, এই যে ইট ইজ টাইমের পর উই, এটা কি নাউন বা একটা প্রোনাউন যদি থাকে, তখন কি হবে? তখন ভার্বের পাস্ট ফর্ম হবে। যেখানে ইট ইজ হাই টাইম দেখবা, বেশিরভাগই মনে করবে যে ওটা পাস্ট টেন্সে। যেরকম ইট ইজ টাইম উই দেয়া আছে, মনে করো ইট ইজ টাইম, এখানে আন্ডারলাইনে এখানে দেয়া আছে, এটা আন্ডারলাইনে। তো ইট ইজ টাইমের পর যখন দেখতেছো উই আছে, তাহলে যেই পরের সেন্টেন্সটা লিখবো আমরা, ওটা পাস্ট টেন্সে লিখবো। যেরকম ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম, বা প্রিভেন্টেড ইট, এরকম প্রিভেন্টেড ইট বা প্রিভেন্টেড
দ্য লস, এরকম। তো যাই হোক, এটা যেন ভার্বের পাস্ট ফর্মে হয়। যেরকম এই যে এখানে ইট ইজ টাইম দে আর্নড, ভার্বের পাস্ট ফর্ম, দেয়ার লিভলিহুড। তো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পর ইট ইজ হাই টাইম, এরপর যদি নাউন বা প্রোনাউন থাকে বা সাবজেক্ট থাকে তাহলে সেটা এই যে পাস্ট টেন্সে হয়। এটা একদম সিম্পল নিয়ম, এটা মনে রাখলে এটা একটা না একটা দেয়, মানে একটা না একটা দিবে এটা। তো এই বেসিক রুলসটা সব জায়গায় কমন পাবা। আমরা 2 নাম্বার নিয়মটা ইম্পর্টেন্ট, এবার 3 নাম্বারটা আরেকটু ইম্পর্টেন্ট। এটা হলো এই অ্যাজ ইফ বা অ্যাজ দোর নিয়ম। আমরা যারা টপার তারা জানি এই নিয়মটা, কিন্তু যারা জানে না, সেটা বেশিরভাগ সেন্টেন্সে দেখবা যে এখানে অ্যাজ ইফ বা অ্যাজ দো ওটা একই জিনিস। অ্যাজ ইফ বা অ্যাজ দো এটা আলাদা ভাববা না যে এটা মনে হয় আলাদা, না, এটা একই জিনিস বোঝায় যে হয়তোবা সে, মানে হয়তোবা বোঝায় এরকম। যেরকম, আচ্ছা রুলসটা আগে বলে দিই। কোন সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে প্রথমে, তারপরে অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকে। যেখানে অ্যাজ ইফ বা অ্যাজ দো দেখবা তাহলে পরের সেন্টেন্সের টেন্সটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। যেরকম আমি এক্সাম্পল দিয়ে বোঝাই দিই, হি বিহেভস। হি বিহেভস এটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট। হি বিহেভস, এই যে অ্যাজ ইফ, এবার পরে একটা অ্যাজ ইফ বা অ্যাজ দো আছে। হি বিহেভস অ্যাজ ইফ দেয়া থাকে, তারপরে আন্ডারলাইনে দেয়া থাকে যে কি করবে। তখন একটা মনের মতো একটা সেন্টেন্স বানাইতে হয় যেটা পাস্ট টেন্সে হবে। পাস্ট টেন্সে কি? আর সেটার উপর আবার কি ওয়ার দিতে হয়। মনে করো যদি অ্যাজ ইফ হি দাও, মানে একটা প্রোনাউন আছে, তারপরে এই যে হি ওয়াজ দেয়া যাবে না, পাস্ট টেন্স কিন্তু ওয়াজ দেয়া যাবে না। অ্যাজ ইফ বা অ্যাজ দোর পর এখানে বলেই দিই ওয়ার হয়, বেশিরভাগ ক্ষেত্রে 80% ওয়ার হয়, 80% ওয়ার হয়। তো কি হবে? হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার এ ডক্টর, কি? পাস্ট টেন্স। যেরকম এখানে দুলাল দুলাল শেখ ইজ এ কোয়াক, হি বিহেভস আছে। এখন আমি আন্ডারলাইনে এই পর্যন্ত দিয়ে দিলাম, হি বিহেভস অ্যাজ ইফ দেয়া আছে বা অ্যাজ ইফ হি পর্যন্ত দেয়া আছে এরকম। তারপরে তুমি কি করবে? বা এই পর্যন্ত দিলাম, আগে এটা দিয়ে করি, অ্যাজ ইফ দিয়ে বানাই দিই। অ্যাজ ইফ পর্যন্ত দেয়া আছে, এবার আন্ডারলাইন দিয়ে দিছে। তখন তোমাকে একটা সেন্টেন্স বানাইতে হবে যেটা পাস্ট টেন্স। যেরকম হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার এ ডক্টর, বা হি ওয়ার ভেরি স্কেয়ার্ড, মানে সে খুব দক্ষ ছিল এমন ভাব করত। মানে সে হলো হাতুড়ে ডাক্তার, কিন্তু ভাবখানা এমন যেন সে খুব একদম এমবিবিএস কোয়ালিফাইড ডক্টর, এরকম। মানে ভাব অ্যাজ ইফ মানে প্রিটেন্ড করা, মানে একটা ভাব ধরা। যেরকম হি বিহেভস অ্যাজ ইফ এ ডক্টর, মানে সে এমন ভাব করে যেন সে একজন ডাক্তার। তো এটা দেখে প্রথমে আমি যেই ভুল করতাম, এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। হি বিহেভস, এটা যখন রুলস টুলস কিছুই জানতাম না, তখন কি করতাম? হি বিহেভস, এটা তো প্রেজেন্ট টেন্সে আছে, তো তাহলে যদি আমি এটা ইংলিশ থেকে বাংলায় করি, হি বিহেভস, সে এমন ভাব করে যেন সে একজন ডাক্তার, তাহলে হি ইজ এ ডক্টর বানাই দিতাম। কিন্তু না, নিয়ম অনুযায়ী অ্যাজ ইফ এর পর পাস্ট টেন্স হয়, তো ওখানে পাস্টে করতে আমি ইজ দিয়ে আসতাম যে হি ইজ এ ডক্টর, কিন্তু ইজ হবে না। আবার যখন মনে করতাম যে রুলসে পড়ছে না, ওটা পাস্ট টেন্স হবে, ওয়াজ দিয়ে আসতাম, ওয়াজও হবে না, ওয়ার দিতে হবে। এটা যে কেন কোন ব্রিটিশরা রুলস বানাই গেছে আমিও জানি না, কিন্তু যেটা নিয়ম ওটাই, ওয়ার দিতে হবে। যেরকম এই যে আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার, হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়ার আওয়ার বস, এরকম হি ওয়ার দিয়ে দিছে। কিন্তু আমরা অন্য সময় কি করি? হি ওয়াজ কিন্তু দিই, হি ওয়াজ এ গুড ম্যান, গুড ম্যান। অন্য সময় কিন্তু হি এর সাথে আমরা ওয়াজ দিই, মানে নর্মাল ক্ষেত্রে। কিন্তু যখন অ্যাজ ইফ থাকবে তখন হি ওয়ার দিয়ে দিতে হবে, এটাই রুলস, কিছু করার নাই।
তো অ্যাজ ইফ হি ওয়ার আওয়ার বস, বা হি আই ওয়াজ রিয়েলি সরি, হি ওয়াজ আওয়ার ক্যাপ্টেন। এইরকম মানে যে কোনো জিনিস বানাই দিতে পারো, কিন্তু সেটা পাস্ট টেন্সে এবং ওয়ার দিয়ে করতে হবে, এই আর কি। তো চলে যায় আমরা পরের স্লাইডে। রুল নাম্বার 4। তো আগেরটা কি দেখছিলাম যে অ্যাজ ইফ ঠিকই ছিল, অ্যাজ ইফ অ্যাজ দো ঠিকই ছিল, কিন্তু আগেরটা কি ছিল, প্রেজেন্ট টেন্স ছিল প্রথমে। কিন্তু এবার শুরু হবে পাস্ট টেন্স দিয়ে, মানে সেন্টেন্স যদি পাস্ট টেন্স দিয়ে শুরু হয়, সেন্টেন্স যদি পাস্ট টেন্স দিয়ে শুরু হয় এবং তারপরে অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকে, তাহলে পাস্ট পারফেক্ট হয়ে যায়। এর আগেরটা কি ছিল, যে প্রথমে প্রেজেন্ট টেন্স ছিল, তারপরে অ্যাজ ইফ বা অ্যাজ দো, তারপরে পাস্ট টেন্স ছিল, কিন্তু এখানে আগেই পাস্ট টেন্স, সেন্টেন্সের আগেই পাস্ট টেন্স এবং লাস্টে পাস্ট পারফেক্ট। যেরকম এই যে I was really surprised at his behavior, he acted, এখানে পাস্ট টেন্স। he acted as if, তারপরে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। পাস্ট পারফেক্টের জন্য কি, পাস্ট পারফেক্টের স্ট্রাকচারে কি থাকে, হ্যাড থাকে। পাস্ট পারফেক্ট মানে সেখানে হ্যাড থাকবে, একদম মনে রাখবে। পাস্ট পারফেক্ট ইকুয়ালস টু হ্যাড, পাস্ট পারফেক্ট ইকুয়ালস টু হ্যাড। যেরকম প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ, সেরকম পাস্ট পারফেক্ট মানে হ্যাড। তো হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি হ্যাড, as if he had is a known, had known, past perfect। এটা আরেকটু ভাবে বলে দিই, এই যে সিম্পল, এটা তো একটু বড় সেন্টেন্স, তোমাদের বুঝতে অসুবিধা হবে। এটা বলে দিই, she proceeded as though, এই যে এখানে হলো আন্ডারলাইন, সে কাজটা চলমান মানে কাজ চালিয়ে গেল as though I had not spoken, মানে সে এমন ভাবে কাজটা চালিয়ে গেল যেন আমি সেখানে ছিলামই না, আমার কথা সে শুনলই না। তো এখানে যেহেতু এটা পাস্ট টেন্স, পাস্ট টেন্সের পর অ্যাজ ইফ বা অ্যাজ দো আছে, তাহলে তারপরে পাস্ট পারফেক্ট, যেরকম আই হ্যাড নট স্পোকেন, বা she had not seen me, মানে এমন ভাবে সে কাজটা চালিয়ে গেল যেন সে আমাকে দেখলোই না, আমাকে গুনলোই না, এরকম অবস্থা। তো এরকম মানে এই পাশে পাস্ট থাকলে অ্যাজ ইফ অ্যাজ দোর পর পাস্ট পারফেক্ট হয়ে যাবে, আর পাস্ট পারফেক্ট মানে হ্যাড। এটা হলো 4 নম্বর রুলস গেল। 5 নম্বর রুলসটা পড়ি, প্রেজেন্ট ইনডিফিনিট। ও এটা একদম সোজা, এটা হলো ইফের নিয়ম। বলতো ইফ মানে কি? ইফ মানে হলো যদি, যদি হইতো। ইফ মানে যদি হইতো। তো তুমি বাংলায় চেষ্টা করো যে যদি কিছু হইতো, মানে সেটা অবশ্যই ফিউচার টেন্সে, এরকম না? তাহলে ইফ মানে ধরে নেবা যে ওটা ফিউচার টেন্সে হবে। তো কিন্তু ইফের সাথে যেটা থাকে, যেরকম ইফ হি কামস, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, কিন্তু এই যে প্রেজেন্ট টেন্সের পর এই আন্ডারলাইনে যেটা, সেটা কি হবে, সেটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। মানে যেরকম এটাই পড়ে পড়ে দেখো, ইফ হি কামস মানে কি, যদি সে আসে। যদি সে আসে তাহলে আমি কি করব, এখানে এমন একটা সেন্টেন্স দিতে হবে যেটা গ্রামাটিক্যালি এটার সাথে অ্যালাইনড হবে এবং সেটা একটা মিনিংফুল সেন্টেন্স হবে। প্রথম গ্রামারটা দেখি, যদি সে আসতো তাহলে আমি কিছু একটা করতাম, করতাম মানে কি, সেটা ফিউচার টেন্সে, তাহলে ফিউচার টেন্সে কিছু একটা বসাই দিই, ইফ হি কামস আই উইল গো, এটা দিই, এই যে আই উইল গো, সিম্পল। বা এরকম ইফ হি কামস আই উইল ডু দি ওয়ার্ক, ইফ হি কামস আই উইল ডু দ্য ওয়ার্ক। সিম্পল, সিম্পল ফিউচার ইনডেফিনিট টেন্স আমি বানাই দিলাম যে কোনো জিনিস, কিন্তু সেটা ফিউচারে করতে হবে। তারপরে যেরকম ইফ ইউ ডোন্ট স্টাডি ওয়েল, ইফ উই ডোন্ট স্টাডি ওয়েল, যদি আমরা ভালোভাবে মানে পড়ালেখা না করি, তাহলে আমরা কি হইতে পারে আমাদের সাথে, উই উইল ফেল। কিন্তু এটা হলো গ্রামাটিক্যালি কারেক্ট। আরেকটা কোন ভাবে কারেক্ট করতে হবে, মিনিংফুল। যেরকম আমরা যদি এখানে বানাই দিই, if we don't study well we will pass,
মানে যদি আমরা পড়ালেখা ভালোভাবে না করি তাহলে আমরা পাশ করে যাব। এটা হইলো, এটা কিন্তু মানে সত্য হইল না, এটা কিন্তু একটা মিথ্যা কথা হয়ে গেল, মানে মিনিংফুল হইল না, অর্থপূর্ণ হইল না। তো যখন অর্থপূর্ণ হবে না তখন সেটা যদি গ্রামাটিক্যালি কারেক্টও থাকে স্যার কিন্তু সেটা কেটে দিবে, তোমার মার্ক গেল। তুমি ভাবতেছো গ্রামাটিক্যাল তো আমি ঠিক রেখে আসছি, ফিউচার টেন্সে করছি, কিন্তু না, এটা অর্থপূর্ণ হইতে হবে, মিনিংটা যেন ওটার সাথে যায়, কনটেক্সটের সাথে যায়। আমরা রুল 6 এ আসি। ওটা আগেরটা কি ছিল? প্রেজেন্ট ইনডিফিনিট। এবারটা কি? পাস্ট ইনডিফিনিট। ইফের সাথে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, ইফের সাথে যদি এই যে পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে তারপরে উড বা কুড দিতে হয় এবং ভার্বটা প্রেজেন্ট ফর্মে হয়, যেরকম। আর এমনিতে আমরা জানি যে উড কুড এগুলো হলো কি মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্বে পরে তো যেই ভার্বটা হয় ওটা তো এমনিতেই বেস ফর্ম হয়, ওই হিসাবটা আলাদা। এখানে হিসাবটা হলো ইফের পর যদি পাস্ট টেন্স থাকে তাহলে উড বা কুড এসব হয়, যেরকম আই ফিল ভেরি ব্যাড হেডেক ইফ, এটার আবার নিয়মটা আবার একটু উল্টা, এখানে আগে উড কুড মেরে দিছে। তার মানে কি, যে ইফ এর পর যদি উড কুড থাকে তাহলে ওই সেন্টেন্সটা এই পাশে পাস্ট টেন্সে হয়, যেরকম এখানে বলছে ইফ ড্যাশ আই উড কন্টিনিউ মাই ক্লাসেস। এখানে এখন কনটেক্সটটা বুঝতে হবে। আই ফিল ভেরি ব্যাড হেডেক, তার মানে কি সে এখন অসুস্থ। সে যদি সুস্থ হইতো তাহলে সে ক্লাসটা করতো, যেহেতু সে সুস্থ না, ক্লাস করতে পারতেছে না, তাহলে এখানে এমন লাইন বসাতে হবে যেটা মানে সে সুস্থ ছিল। ইফ আই ওয়ার ওয়েল, ইফ আই ওয়ার ওয়েল আই উড কন্টিনিউ মাই ক্লাসেস। এখানে ইফ আই এম দেইনি, কিন্তু এখানে কিন্তু এম দেইনি, কি দিছি? ওয়ার দিছি। কেন? কারণ এই যে পাস্ট টেন্সে করতে হবে, এই জন্য আই ওয়ার দিছি। ইফ ইফ আই ওয়ার ওয়েল আই উড কন্টিনিউ মাই ক্লাসেস, বা এরকম যে ইফ হি, আগেরটা কি ছিল? ইফ হি কামস, এবার দিয়ে দিলাম ইফ হি কেম, তাহলে কি হবে? আগেরটা দিছিলাম ইফ হি কামস আই উইল গো বা আই উইল ডু দ্য ওয়ার্ক, কিন্তু এখানে ইফ হি কেম তাহলে আই উড গো, বা আই উড ডু দি এইচডব্লিউ এরকম, বা ডু দ্য ওয়ার্ক এরকম। তো এখানে পাস্ট টেন্সের জন্য শুড ওই উড কুড হইতেছে। আবার এখানে এভাবে দিয়ে দিতে পারতো এই জিনিসটা, ইফ আন্ডারলাইনটা, আন্ডারলাইনটা এখানে দিয়ে দিত, তখন তোমাদের ভাবতে হইতো যে এই এই অনুসারে এই যে উড থাকলে কি হয়, এই পাশে পাস্ট টেন্স হয়, তো এই পাশে ইফ হি কেম এটা দিয়ে দিতে হবে, ইফ হি কেম, এরকম আর কি। মানে রুলস গুলো বুঝতে হবে যে ইফ এর আগে পিছে প্রেজেন্ট থাকলে কি হয়, পাস্ট থাকলে কি হয়, এটা তোমরা একটা স্ক্রিনশট মেরে রিভাইজ করে নেবা, তাছাড়া মাথায় ঢুকাতে পারবে না, এবং না ঢুকাইলে তোমরা অ্যান্সারও করতে পারবে না। এগুলো একটু ট্রিকি জিনিস, কিন্তু একবার বুঝলেই তোমার কাজ হয়ে যাবে। 7 নম্বর রুলস, ইফের দেখো কয়টা পাইলাম। ইফের প্রথমে ছিল প্রেজেন্ট টেন্স, তারপরে পাস্ট টেন্স, এবার ইফের পরে কি চলে আসছে? পাস্ট পারফেক্ট। এখন তাহলে কি হবে? তখন হবে উড হ্যাভ বা কুড হ্যাভ। আগে যখন ছিল পাস্ট তখন শুধু উড কুড হইতো, এখন পাস্ট পারফেক্ট, তাই উড হ্যাভ বা কুড হ্যাভ হবে। আর ভার্বের পাস্ট পার্টিসিপল V3। এই যে ইফ আই হ্যাড সিন হিম, ইফের পরে পাস্ট পারফেক্ট আছে, তাহলে আন্ডারলাইনে কি হবে? আই কুড হ্যাভ টোল্ড হিম দ্য নিউজ। ইফ আই হ্যাড সিন হিম আই কুড হ্যাভ, মানে এই পাশে যদি হ্যাড থাকে তাহলে এই পাশে এই কুড হ্যাভ হয়ে যাবে। আমি এরকম শর্টকাট টেকনিকে মনে রাখতাম যে এই পাশে যদি হ্যাড থাকে এই পাশে কুড হ্যাভ হয়ে যাবে, যেরকম ইফ দে হ্যাড স্টার্টেড আর্লিয়ার দে কুড হ্যাভ, ওই কুড হ্যাভ বা উড হ্যাভ হয়ে যাবে, যেরকম এই যে উড হ্যাভ চলে আসছে। ইফ শি ট্রাইড, ইফ শি হ্যাড ট্রাইড শি উড হ্যাভ সাকসিডেড। আর এই যে তোমরা বলো তো, এই যে এখানে সাকসিডেড, এটা সাকসেস
এর মানে ভি3 পাস্ট পার্টিসিপল ফর্ম কেন হইলো? কারণ এই যে হ্যাভের পরে যে কোনো ভার্বের ভি3 হয়, কিন্তু এখানে যদি হ্যাভ না থাকতো, উড থাকতো, তাহলে কিন্তু ভি1 হইতো। তার মানে কি, এখানে লিখে দিই হ্যাভ এর পরে ভি3 হয়। আর এটা স্টার দিয়ে শর্টকাট রুলসটা বুঝে দিই। আর উড, উইল এগুলোর পর ভি1, মানে এই যে এখানে বলে দিই ডান, আর এখানে হবে ডু। এটাই পার্থক্য। এই সিম্পল জিনিসগুলো অনেকে বোঝে না, এই জন্য ওরা বুঝতে পারে না যে কখন কি হবে, কিন্তু এই রুলসগুলো ইউনিভার্সাল। হ্যাভের পরে সবসময় ভার্বের ভি3 হয়, মানে ডু থাকলে ডান হয়ে যায়। এগুলো মনে রাখবে, তাহলে ইজিলি পেরে যাবে। আর একটা কি, আর একটা রুলস কোনটা বললাম, এখানে শর্টকাট রুলস যে এই পাশে হ্যাড থাকলে পরে কি হয়ে যাবে, উড হ্যাভ বা কুড হ্যাভ, উড হ্যাভ বা কুড হ্যাভ, কুড হ্যাভ। এটাও মানে স্ক্রিনশট মেরে রাখতে হবে, কারণ এটা একটা স্টার রুলস। এগুলো মানে ইউনিভার্সাল, সবসময় কাজে লাগে, মানে সবসময় প্রযোজ্য হয় আর কি। তো এটা গেল। এরপরে রুলস 8-এ যাই। রুল 8, হ্যাড। এবার ডাইরেক্ট হ্যাড চলে আসছে, এখানে আগে পিছে ইট টিট কিছু নাই। কিন্তু ওই যে আমি যেটা বললাম, যে হ্যাড থাকলে কি হয়, হ্যাড থাকলে এই যে উড হ্যাভ, কুড হ্যাভ, মানে সিম্পল রুলস, কিছু দেখার দরকার নেই, কিন্তু একটু দেখতে হয় আর কি। যেরকম হ্যাড আই সিন হিম, আই উড হ্যাভ গিভেন হিম দ্য নিউজ। এখন হ্যাড হি ওয়ান্টেড, এখানে তুমি বুঝতে পারতেছো হ্যাড এর পরে উড হ্যাভ টুড হ্যাভ হবে, কিন্তু তোমাকে এই কনটেক্সটের মিনিংটা, ওই সেন্টেন্সটা, ওটা কিন্তু তোমাকে নিজের মাথা খাটিয়ে বের করতে হবে। মানে সেন্টেন্সটা তুমি যে লিখতেছো ওটা যেন গ্রামাটিক্যালি কারেক্ট, মানে তুমি জানো রুলস ঠিক আছে, কিন্তু তুমি যখন লিখতেছো সেখানে যেন ভুল লিখে না চলে আসে। যেরকম এখানে কি লিখছে, হ্যাড এর পরে জানো তুমি উড হ্যাভ হবে, হ্যাড আই সিন হিম, আই উড হ্যাভ, এই যে হ্যাভের উড হ্যাভ হবে তুমি জানো, কিন্তু উড হ্যাভের পর এই যে হ্যাভের পর যে ভার্বের ভি3 হয়, এটা তুমি জানো না, তুমি যে আই উড হ্যাভ গিভ দিয়ে চলে আসছো এরকম মনে হয়, তখন সেটা ভুল হয়ে যাবে। উড হ্যাভের পর মানে হ্যাভের পরে তো হয়, উড হ্যাভের পরেও ওই একই ভার্বের ভি3 হবে, মানে এই যে ভি3। তো এটাও ঠিক রাখবা, মানে সবকিছু ঠিক রেখে লিখে আসবা, তাছাড়া ভুলভাল লিখে চলে আসলে মার্ক চলে যায়, তখন দোষ হবে আমার, যত দোষ আশিক ঘোষ, এরকম যেন না হয়। এই যে had he wanted they would have helped him, had I possessed a vast property I would have established a college, বা এরকম। এই দেখো, had I possessed a vast property, এখানে তুমি অন্য কিছু লিখতে পারতা, যে যদি আমার কাছে অনেক ধন সম্পদ থাকতো আমি কি করতাম, I would have, I would have helped আহ, তুমি কাদের হেল্প করতো যদি তোমার খুব ধন সম্পদ থাকতো, ওই ধনীদের, রিচদের না, আই উড হ্যাভ হেল্প দ্য পুর। তো এখানে আবার রিচ লিখে আসো না, ওটা কিন্তু আবার ভুল। এইরকম আর কি, মানে কনটেক্সটের সাথে এবং গ্রামাটিক্যালে যেন তুমি ভালোভাবে ঠিক করে লিখে আসতে পারো, ওই জন্য এত কষ্ট করে আমি বোঝাইতেছি। তো একটু ভালোভাবে বোঝো। তো এটা গেল। ওই যে আমি বলে দিলাম যে হ্যাড থাকলে, আগের বার যেটা বলে দিচ্ছি আগের স্লাইডে, হ্যাড থাকলে উড হ্যাভ, কুড হ্যাভ। ওটারই একটু বিস্তারিত, যে হ্যাডের পর যদি ভার্ব থাকে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, যেরকম হ্যাড আই সিন হিম, এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল যদি থাকে, তাহলে উড হ্যাভ আর কুড হ্যাভ হয়, এই আর কি। অবশ্যই এটাও ঠিক যে হ্যাড থাকলে যে ডাইরেক্ট তুমি উড হ্যাভ কুড হ্যাভ মেরে দেবা না, হ্যাডের সাথে যেন একটা ভার্ব থাকে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। যেরকম ইফ আই, এটা এইভাবে লিখি, এখানে লিখি ইফ আই, এটা কিন্তু এক্সেপশন দিয়ে দিই, এক্সেপশন, ইফ আই হ্যাড এ কার, এখন কি হবে,
আমি যেটা শিখাই দিয়েছিলাম যে হ্যাড থাকলে উড হ্যাভ হবে, ওটাও ঠিক আছে, কিন্তু যদি সেটা হ্যাডের পর একটা ভার্ব থাকে। এখানে দেখো তো হ্যাডের পর কোনো ভার্ব আছে? একটু খেয়াল করো, হ্যাডের পর কি কোনো ভার্ব আছে? ভার্ব নাই, কিন্তু এটা কি এ কার, একটা নাউন আছে। তো হ্যাডের পর যদি নাউন থাকে মানে ভার্ব যদি না থাকে, তখন সেটা কিন্তু এটা পাস্ট টেন্সে ধরতে হয়। তো ওই ওই সময় শুধু উড হয়, মানে আচ্ছা এখানে লিখে দিই, হ্যাড এর পর রে ভার্ব না থাকলে, ভার্ব না থাকলে উড হয়, উড হয়। তোমাদের সুবিধার্থে লিখেই দিলাম আমি, যে বান্দরের দল তো মনে রাখবে না, এটা লিখেই দিই। তো কি হবে, ইফ আই হ্যাড এ কার, আই উড গো হোম। এই যে উড দিছে, কিন্তু উড হ্যাভ না, উড দিছে, আর উডের পর এই যে ভি ওয়ান হয়, কিন্তু এটা কিন্তু ভি ওয়ান, এই যে এটা কিন্তু ভি ওয়ান মানে ভার্বের বেস্ট ফর্ম। ভি ওয়ান মানে ভার্বের বেস্ট ফর্ম, ঠিক আছে। আর ভি থ্রি মানে পাস্ট পার্টিসিপল, এগুলো যেন বোঝো তোমরা। তো আমরা চলো 9 নম্বরে চলে যাই। ইফ, এখন এটা আবার আর একটা ইফের নিয়ম। এখানে কিন্তু এবার কোনো প্রেজেন্ট টেন্স নাই, ডাইরেক্ট কি দিয়ে দিছে, ইফের পর যদি সাবজেক্ট থাকে, সাবজেক্ট মানে কি, ওই নাউন প্রোনাউন, মানে ইফ আই, ইফ হি, এরকম। তো ইফের পর যদি সাবজেক্ট থাকে তখন কি হয়, ওয়ার হয়। ওই যে বললাম আই ওয়ার, হি ওয়ার, মানে যাই থাকুক ইফের পর যদি সাবজেক্ট থাকে ওয়ার, ডাইরেক্ট কোনো কথা ছাড়া ওয়ার। আর পরের সেন্টেন্সটা কি হয়, উড। এটা তো ওই আগেরটাই, ইফ আই ওয়ার এ কিং আই কুড হেল্প দ্য পুর। ইফ আই ওয়ার ইউ আই উড নট, মানে ওই উড কুড এগুলো দিয়ে করতে হবে, মানে পাস্ট ফর্ম। আর তোমরা তো জানো যে এগুলো মডাল ভার্ব, মডাল ভার্বের পর ভার্বের এই যে বেস্ট ফর্ম, ওই রুলসটাই আর। টেন্থ রুলসটা একটু দেখতে ইজি মনে হবে, কিন্তু এটা আসলে একটু ট্রিকি। যে প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্স যদি সামনে থাকে এবং মাঝখানে যদি হোয়েন বা আফটার থাকে, তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখন আগে বলো তো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি, ওই স্ট্রাকচারটাকে, ওখানে কি থাকে, ওখানে হ্যাড থাকে নাকি হ্যাভ হ্যাজ থাকে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে এখানে হ্যাভ বা হ্যাজ থাকবে, হ্যাভ বা হ্যাজ। তো এখানে বলছে ইউ ক্যান গো টু স্লিপ হোয়েন, এই যে হোয়েন দিছে, ইউ হ্যাভ টেকেন ইউর ডিনার, মানে যখন এখানে হোয়েন থাকবে, সেন্টেন্সে যখন হোয়েন থাকবে, এবং মানে এটা মেনলি হলো হোয়েনের নিয়ম। তো হোয়েনের আগে যদি এই যেই টেন্সে থাকুক, যদি মনে করো প্রেজেন্ট টেন্স দিয়ে বা ফিউচার টেন্সে, ইউ ক্যান গো টু স্লিপ, তুমি ঘুমাইতে যাইতে পারবা, তখন যখন কি হবে, হোয়েন তুমি কিছু একটা করে ফেলেছো, করে ফেলেছো, যখন ওটা ফেলেছো যে টেন্সটা হয়, ফেলেছো টেন্সটা হয় প্রেজেন্ট পারফেক্ট, মানে কেবলই করছে, রিসেন্টলি করছে। রিসেন্টলি যখন কোনো কিছু করো, যেরকম আমি এই মাত্র আমার হোমওয়ার্ক শেষ করলাম, ওটার ইংলিশ ট্রান্সলেশন কি হবে, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক জাস্ট নাও বা রিসেন্টলি। তো ওই রকম, মানে যখন ইউ ক্যান গো টু স্লিপ, তুমি ঘুমাইতে চাইতে পারবা, তখন যখন তুমি কিছু একটা করছো, কি করছো, ইউ হ্যাভ টেকেন ইউর ডিনার, বা ইউ হ্যাভ কমপ্লিটেড ইয়োর এইচডব্লিউ, যখন তুমি তোমার হোমওয়ার্ক কমপ্লিট করছো তখন তুমি চাইতে পারবে, এটাই আর ইউ ক্যান গো। দেখি তোমাদের আরেকটি দেই, ইউ ক্যান গো টু প্লে হোয়েন, কি হবে, কি হইতে আর একটা আন্ডারলাইন, কি হইতে আর হোয়েন, সেটা যাই হোক ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে হ্যাভ হ্যাজ দিয়ে করতে, কি হইতে আর, হোয়েন ইউ হ্যাভ ফিনিশড ফিনিশড ইটিং, ইটিং বা এখানে কি, ইউ হ্যাভ ফিনিশড ইয়োর মিল, মানে যাই করো খাওয়া দাওয়া শেষ করে যাও, মানে তুমি খেলতে যাইতে পারবা তখনই যখন তুমি তোমার এই খাবারটা শেষ করবা, এটাই। এই 10টা রুলস এর বেশিরভাগই আমি শিখাই দিলাম কি, ইফ দিয়ে যদি এই হয়, ইফ দিয়ে যদি এই হয়,
তারপরে আরেকটা কি শিখলাম যে হ্যাড থাকলে এবং হ্যাডের পর যদি ভার্ব থাকে তাহলে উড হ্যাভ হয়, কিন্তু হ্যাডের পর যদি ভার্ব না থাকে নাউন চলে আসে তখন উড হয়। এরকম কয়েকটা বেসিক রুলস বা শর্টকাট রুলস আমি শিখিয়ে দিলাম। এবার আমরা চলে আসি প্র্যাকটিসে। এবার আমরা প্র্যাকটিস করব। চলো আমরা এবার একটু এক্সারসাইজ করি। হ্যাড ইউ সর্ট মাই হেল্প, এই যে হ্যাড ইউ, এরপরে দেখো আমি কি বলছিলাম, হ্যাডের পরে যদি ভার্ব থাকে আর যদি না থাকে, এখন হ্যাডের পরে ভার্ব আছে এবং সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এখানে কি হবে, ওই যে কি বলছিলাম হ্যাডের পরে বলো বলো উড হ্যাভ বা কুড হ্যাভ হবে, তখন তখন উড হ্যাভ বা কুড হ্যাভ। এখন উড হ্যাভ বা কুড হ্যাভ দিয়ে একটা সেন্টেন্স বানাইতে হবে, সেটা কি, হ্যাড ইউ সর্ট মাই হেল্প, মানে কি যদি তুমি আমার কাছে সাহায্য চাইতা তাহলে আমি কিছু একটা করতাম, কি করতাম, তাকে সাহায্য করতাম, তাহলে আমি তাকে সাহায্য করতাম, এটার ইংলিশ ট্রান্সলেশন বানাইতে হবে, had you sought my help I would have helped you, helped you, এই যে had you sought my help I would have helped you। তারপরে কি, a man leading an idolent life, মানে ওই কি বলে, মনে করো একটা আইডল, এখানে আইডল মানে আইডল বানাই দাও, যে আইডল মানে কি, অলস লাইফ, মানে সারাদিন কোনো কাজ করে না, পড়ালেখা করে না, তাহলে যে এরকম লাইফ লিড করে তার পরিণতি কি হয়, সে কি ভালো কিছু হইতে পারে, সে কি সাকসেসফুল হইতে পারে, হইতে পারে না। তাহলে এ ম্যান লিডিং অ্যান আইডল লাইফ, জীবনে সাকসেস হইতে পারে না, তাহলে কি, হি ক্যান নট, ও লিডিং অ্যান আইডল লাইফ, তার মানে কি, এ হলো এই টেন্সটা আছে প্রেজেন্ট টেন্স, তাহলে আমাদের অ্যান্সারটাও প্রেজেন্ট টেন্সে করতে হবে। এ ম্যান লিডিং আইডল লাইফ ক্যান নট succeed in life, এই যে এটা প্রেজেন্ট টেন্সে দিতে, এটা না দিয়ে আমরা এখানে এটাও দিতে পারতাম, cannot become rich, রিচ না দিয়ে এখানে দি cannot become successful, এই যে successful, তো cannot succeed in life আর cannot become successful in life একই। তো এইটা আমি দেখালাম যে একই উত্তর আমি নানাভাবে করতে পারি, কিন্তু সেটা গ্রামাটিক্যালি ঠিক থাকতে হবে এবং মিনিংটা অর্থপূর্ণ হইতে হবে। তো এই দুইটা জিনিস ঠিক রাখলে তোমাকে মার্ক দিতে বাধ্য, যেটা তুমি যাই লিখে আসো না কেন, যেরকম আমি দুইটা বানাই দিলাম, তোমরা অন্য কিছু বানাই দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে স্ট্রাইক দ্য রড, এটা হলো একটা ইডিয়ম, মানে একটা প্রবাদ বাক্য। তো প্রবাদ বাক্যের অত কিছু দেখা লাগে না, ওটা মুখস্থ যেটা ওটাই দিতে হয়, তাছাড়া ভুল দিয়ে যায়। যেরকম স্ট্রাইক দ্য রড when it is hot, ছেলেবেলা তো শয়তান অন্য কিছু ভাববে। এবার ডি নাম্বারে আসি, দ্য মেন হু লাভ দেয়ার কান্ট্রি, এটা কি আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তো পরেরটা ওইরকম একটা মিনিংফুল দিয়ে, যে যারা দেশমাতৃকাকে ভালোবাসে তারা দেশের জন্য কিছু করে, বা যদি আমরা এটা ফিউচার টেন্সে করি, দ্য মেন হু লাভ দেয়ার কান্ট্রি উইল ডাই ফর দেয়ার মাদারল্যান্ড, এটা দিতে পারি, দেয়ার কান্ট্রি এটাও দিতে পারি, বা আরেকটা কিছু দিতে পারি, এটা ফিউচার দিলাম, এটা তো ফিউচার দিয়ে করলাম, এই জিনিসটা ফিউচার টেন্সে করা যায় আবার প্রেজেন্ট টেন্সে করা যায়, যেরকম দ্য মেন হু লাভ দেয়ার কান্ট্রি আর অলওয়েজ রেসপেক্টেড, এটাও হয়। তো বুঝতে হবে যে তোমাকে এই মিনিংটা এই কনটেক্সটের সাথে নিয়ে যে গ্রামাটিক্যালি একটা কারেক্ট সেন্টেন্স বানিয়ে দিতে হবে, যে কোনো অ্যান্সার হইতে পারে, কিন্তু ওটা যদি কারেক্ট থাকে গ্রামাটিক্যালি এবং মিনিংফুল, তাহলে তোমাকে মার্ক দিয়ে দিবে। তারপরে যে বি পাংচুয়াল ইন ইওর স্টাডিজ, এই যে বি পাংচুয়াল ইন ইওর স্টাডিজ মানে তোমার পড়ালেখায় একটু মনোযোগী হও, যদি না হও তখন কি হবে, ওটার একটা কিছু একটা লিখে দিতে হবে, যেরকম বি পাংচুয়াল ইন ইওর স্টাডিজ আদারওয়াইজ
otherwise you will fail, এটাও দিয়ে দিতে পারো, বা তুমি এটাও দিয়ে দিতে পারো, be punctual in your studies if you want to make a good result, if you want to make a good result, মানে যদি তুমি ভালো পরীক্ষায় ভালো একটা মার্ক তুলতে চাও তাহলে, বা ভালো রেজাল্ট করতে চাও তাহলে তুমি বি পাংচুয়াল ইন ইউর স্টাডিজ। এরকম মানে সেন্টেন্সের বিভিন্ন রকম কমপ্লিটিং সেন্টেন্স বানানো যায়, কিন্তু উত্তরটা ভালো হইতে হবে, মানে স্যারের যেন পছন্দ হয়। ফুড অ্যাডাল্টারেশন ইজ এ ক্রাইম, এই যে এখানে একটা রুলস চলে আসছে, ইট ইজ হাই টাইম। তো ইট ইজ হাই টাইমের রুলস কি? ইট ইজ হাই টাইমের পর পাস্ট টেন্স হয়, তো পাস্ট টেন্স আমরা কি দেবো? ইট ইজ হাই টাইম, ও এটার আবার মিনিংফুল হইতে হবে। ফুড অ্যাডাল্টারেশন ইজ এ ক্রাইম, তো ইট ইজ হাই টাইম আমাদের এটাকে থামাতে হবে। ইট ইজ হাই টাইম উই স্টপড ইট, হয়ে গেল। এই যে স্টপড পাস্ট ফর্ম, অ্যান্সার যে কোনো অ্যান্সার কিন্তু পাস্টে দিতে হবে। তারপরে এই যে চাইল্ডহুড ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ, আই উইশ, এই যে আই উইশ এর পর ওয়ার হয়, আই উইশ এর পর আই উইশ প্লাস ওয়ার, আই উইশ আই ওয়ার কি হবে? এ চাইল্ড, এই তো, কারণ ও চাইল্ডহুডটাকে মিস করতেছিল। আই উইশ আই ওয়ার এ চাইল্ড, বা অন্য কিছু দিয়ে দিতে পারো, আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেইন, ওটাও হয়। স্কার্সলি হ্যাড উই গট আউট অফ হোম, স্কার্সলি হ্যাড বা এই যে নো নো সুনার হ্যাড এগুলোর পরে হোয়েন বা দেন হয়, বেশিরভাগ সময় হোয়েন হয়। স্কার্সলি হ্যাড উই গট আউট অফ হোম হোয়েন, ও তারপরে আবার ভার্বের পাস্ট টেন্স হয়, হোয়েন ইট স্টার্টেড রেইনিং, মানে ঘর থেকে বের হইতে না হইতে বৃষ্টি শুরু হয়ে গেল, এরকম আর কি। আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান, আমি ওই মানুষটাকে চিনি যে কিছু একটা করেছে, তার মানে কি যে আসতেছে, তাহলে কি হু, হু। এবার হু এর পরে ওর একটা কাজ বসায় দেয়, আই নো দ্য ম্যান হু কিল্ড দ্য কিল্ড মাই ফ্রেন্ড, আই নো দ্য ম্যান হু কিল্ড মাই ফ্রেন্ড, এরকম। বা হু ইজ আওয়ার স্কুলস প্রিন্সিপাল, বা হু লিভস ইন দ্যাট হাউস, আই নো দ্য ম্যান হু লিভস ইন দ্যাট হাউস, এরকম যে কোনো কিছু দিয়ে দিতে হবে। বা আই নো দ্য ম্যান হু ওয়ার্কড ফর মি, এরকম। তারপরে লাস্টে আছে হি ফেইন্টস, হি ফেইন্টস, ফেইন্টস মানে একটু আর্তনাদ করতেছে, অ্যাজ দো, হি ফেইন্টস অ্যাজ দো। তো এখানে অ্যাজ দোর আগে প্রেজেন্ট আছে, তো এই পাশে প্রেজেন্ট আছে মানে ওই পাশে কি পাস্ট হয়ে যাবে, অ্যাজ দো হি ব্রোক হিজ লেগ, বা আরো একটা দিয়ে দিতে পারো, যে ওয়ার দিয়ে যদি করতে চাও তাহলে এটা দিতে পারো, অ্যাজ দো হি ওয়ার ব্যাডলি ইনজুর্ড, ইনজুর্ড। তো ওয়ার দিয়েও করা যায়, বা ওই পাস্ট টেন্স দিয়ে, যে কোনো ভার্বের পাস্ট টেন্স, তো একই হলো। কিন্তু ওই অনেকে মনে করে যে অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকলে ওয়ার দেয়া লাগে, হ্যাঁ দেয়া লাগে। তো যদি ওয়ার দিয়ে করতে চাও ভালোভাবে মিলাই করে নিও, হয়ে যাবে। তো আমরা আরেকটা এক্সারসাইজ করি, এটা হলো কুমিল্লা বোর্ড 2022-এর কোশ্চেন। হ্যাড হি বিন এ পয়েট, যদি সেই যে হ্যাড এর পর আবার একটা ইয়ে চলে আসছে, ভার্ব চলে আসছে এবং ভার্বের ভিতরে আছে, হ্যাড হি বিন এ পয়েট, তাহলে হ্যাড এই পাশে থাকলে ওই পাশে কি হবে? উড হ্যাভ বা কুড হ্যাভ। হ্যাড হি বিন এ পয়েট হি উড উড হ্যাভ বা
আর কিছু, আচ্ছা, উড হ্যাভ গটেন রিচ, যদি সে কোনো কবি হইতো, তার মধ্যে এতই ট্যালেন্টেড মানে পার্সন সে ছিল যে যদি সে কবি হইতো, সে এত সুন্দর সুন্দর কবিতা লিখতো যে সেগুলো খুব বিক্রি হইতো এবং সে বড়লোক হয়ে যেত। এরকম মানে বানায় দিলে হয়ে গেল, শুধু এই যে উড হ্যাভ এটা যেন ঠিক থাকে। তারপরে অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু, অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু এটার মানে যে কোনো জিনিস লাগাই দিতে হবে, এটা প্রেজেন্ট, কিন্তু সেটা প্রেজেন্ট টেন্সে দিতে হবে। অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু, পিপল লাভস, পিপল লাভ, লাভ দিয়ে না, পিপল লাভ এ, পিপল লাভ অনেস্টি বা পিপল লাভ অ্যান অনেস্ট ম্যান, এরকম অ্যান অনেস্ট ম্যান বা অনেস্ট, পিপল লাভ অনেস্ট মেন, এটাও হইতে পারে, এটাও অ্যান্সার হইতে পারে। বা তুমি যে অন্যভাবে দিতে পারো, অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু, ইউ শুড অলওয়েজ বি অনেস্ট, এটাও হবে, হইলেই হলো যদি ওটা ওটা কন্টেস্টের সাথে যায়। এ রেইনি ডে ইজ দ্য ডে, একটা বৃষ্টির দিনে কি হয়, এই মানুষ পিছলে পড়ে যায়, বা বৃষ্টির দিনে আমরা কি করি, আমরা তো ফুটবল খেলি, হ্যাঁ তো ফুটবল দিয়ে বানাই দিই। এ রেইনি ডে ইজ দ্য ডে হোয়েন উই প্লে ফুটবল, হোয়েন উই প্লে ফুটবল, বা হোয়েন উই all when we need an umbrella most, umbrella most মানে সবচেয়ে বেশি কোন দিন দরকার হয়, একটা বৃষ্টির দিনে একটা আমব্রেলা সবচেয়ে বেশি দরকার হয়, এরকম মানে যে কোনো কন্টেস্টের সাথে তুমি মিলাই দিবে। all of us should try our best, all of us should try, এখানে কিন্তু দেখো ফুল স্টপ নাই, তার মানে এক সেন্টেন্সেই করতে হবে। তাহলে কোনো কিছু একটা কাজের জন্য করতে হবে, মনে করো ওদের মানে স্কুলে কোনো ফাংশন আছে, উই বা কোনো একটা কম্পিটিশন আছে, উই, তাহলে ওটার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। অল অফ আস শুড ট্রাই আওয়ার বেস্ট ইন দা ফুটবল ম্যাচ, এরকম। তারপরে ইট ইজ ভেরি কোল্ড, দে হ্যাভ টু পুট ওয়ার্ম ক্লথ সো দ্যাট, সো দ্যাটের একটা নিয়ম কি, সো দ্যাটের পর ক্যান হয়, আর মানে যদি এই পাশে প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্ট টেন্স থাকে, তারপরে সো দ্যাট থাকে, তাহলে ক্যান হয়, আর এই পাশে পাস্ট থাকলে সো দ্যাট থাকলে কুড হয়। তো এখানে যেহেতু প্রেজেন্ট আছে, দে হ্যাভ টু পুট অন ওয়ার্ম ক্লথ সো দ্যাট দে ক্যান প্লে ফ্রিলি বা পারফেক্টলি, মানে শীতের সময় অনেক হয়তো বা জামা কাপড় না মানে শীতের জামা না পরেই খেলতেছিল, তো এরকম আর কি। দে হ্যাভ টু পুট ওয়ার্ম ক্লথ সো দ্যাট দে ক্যান প্লে পারফেক্টলি বা ওয়ার্ক এফিশিয়েন্টলি, এরকম মানে বানাই দিলে কিন্তু ক্যানটা দিতে হবে। আর লাস্ট আরেকটা এক্সারসাইজ করি। সাব্বির খান ইজ আ কোয়াক, হি বিহেভস অ্যাজ দো, এই যে অ্যাজ দোর আগে কি আছে, প্রেজেন্ট টেন্স, তাহলে কি হবে, ওয়ার বা ওয়ার দে বা পাস্ট টেন্সে কিছু একটা, হি বিহেভস অ্যাজ দো হি, ওই যে ওয়ার এ স্কিল্ড ডক্টর, এরকম। বা হি ওয়ার এ এমবিবিএস ডক্টর, ওটা দিলেও হবে, কিন্তু ওয়ারটা দিতে হবে।
এ প্রভাব গোজ দ্যাট, যখনই দেখবা যে এ প্রভাব গোজ দ্যাট, যে কোনো একটা মুখস্থ প্রবাদ মেরে আসবে, যেরকম হেলথ ইজ ওয়েলথ বা টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, এরকম হেলথ ইজ ওয়েলথ দিয়ে দিলাম, হেলথ ইজ ওয়েলথ হয়ে গেল। I found a box in the room. The box was too heavy. যখন টু থাকে তখন এটা ডট ডট ফর মি বা অন্য কিছু থাকে, ফর এরকম থাকে, ফর দিতে হয়। মানে তাই বক্সটা এতটাই ভারী ছিল যে আমার জন্য সেটা তোলা অনেক কঠিন ছিল। তো কি হবে? The box was too heavy for me to carry, এরকম, বা ফর মি টু ক্যারি, এটাই আর কি। Corruption is an obstacle in our national development. It is high time. আচ্ছা আমি একটু পর দিয়ে করতেছি। আচ্ছা আমরা ডি নাম্বারটা আবার শুরু করি। Corruption is an obstacle to our national development. It is high time. High time এর নিয়ম কি ছিল? It is high time এর পর ভার্বের past tense হয়। It is high time, ওই যে we prevented it. সিম্পল। এবং লাস্ট যেটা, লাস্ট, ইট ইজ লাভ। ইট ইজ লাভ মানে ভালোবাসা তো যে কোনো জিনিস হইতে পারে, তুমি যে কোনো জিনিসে সেটা বোঝাই দিতে পারো। ইট ইজ লাভ দ্যাট মেক্স এ ম্যান হ্যাপি। ইট ইজ লাভ দ্যাট মেক্স এ ম্যান হ্যাপি, দ্যাট মেক্স এ ম্যান হ্যাপি। সিম্পল। তো ভালোবাসা দিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করলাম। এটা তো প্রথম ক্লাস ছিল, 10টা রুলস বোঝাইছি, তো আবার একদম বেসিক গুলো। এর পরের ক্লাসে একটু কঠিন গুলো বোঝাবো, এই জন্য এগুলো মাথায় ঢুকে নাও এবং পরের ক্লাসটা তোমরা অবশ্যই দেখবা। আজকের মতো ক্লাস আজকে সমাপ্ত।